গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে স্টাডি হাবে আমরা আলোচনা করব স্টাডি নম্বর 12কে নিয়ে। আর এই স্টাডি নম্বর 12-এ রয়েছে মেগার। তো আসা যাক আজকের পড়াশোনাতে। মেগার একটি ইনস্ট্রুমেন্ট, একটা টেস্টিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। টুলস অ্যান্ড ইকুইপমেন্ট যে চ্যাপ্টারটি আমরা পড়ছি, সেই টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারের মধ্যে এই মেগার হচ্ছে একটা অন্যতম ভূমিকা পালন করে। তার কারণে মেগার দিয়ে আমরা অনেক কিছু জিনিস টেস্ট করতে পারি এবং এর বিশেষত্বও বেশ অনেকখানি। তো আমি রিডিং পড়ছি এবং সেই জিনিসটা খুব ভালো করে বোঝাচ্ছি, তোমরা নোটসটি খুব ভালো করে দেখো। ওকে। মেগার হলো একটি টেস্টিং যন্ত্র যার দ্বারা বড় মাপের রোধ পরিমাপ করা হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে বড় মাপের রোধ পরিমাপের ক্ষেত্রে মেগার একটা অন্যতম যন্ত্র, ঠিক আছে। কিন্তু শুধু বড় মাপ নয়, ছোট মাপও পরিমাপ করা হয়ে থাকে। 1 ওহম রেজিস্ট্যান্সও মেগার দিয়ে মাপা হয়, আবার মেগা ওহম রেঞ্জেও রেজিস্ট্যান্সও মেগার দিয়ে মাপা হয়, ঠিক আছে। তো তোমাদের যেহেতু বোঝার কারণের জন্য আমি এরকমভাবে লিখেছি। হ্যাঁ, মেগার দিয়ে কিন্তু ছোট রেজিস্ট্যান্স থেকে বড় রেজিস্ট্যান্স সব কিছু মাপা হয়। আমরা দেখব যখন আমরা আর্থ রেজিস্ট্যান্স মেজার করব, মানে গ্রাউন্ডিং মেজার করব, তখন দেখব আমরা খুব ছোট্ট রেজিস্ট্যান্সও আমাদেরকে মেজার করতে হবে 1 ওহম থেকে 5 ওহমসের মধ্যে। আবার যখন আমরা ইনসুলেশন টেস্ট করব, তখন দেখব আমরা মেগা ওহম রেঞ্জেও আমাদেরকে কিন্তু মেজারমেন্ট করতে হবে। তো আমরা মেনলি মেগারকে দুই রকম ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ইনসুলেশন টেস্টের ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে এবং আর্থিং টেস্টের ক্ষেত্রেও খুব ভালোমতো ব্যবহার করা হয়ে থাকে। তো এই আর্থিং টেস্ট করতে গেলে আমাদেরকে খুব অল্প, মানে ক্ষুদ্র মাপের রেজিস্ট্যান্স মেজার করতে হয়, এবং ইনসুলেশন টেস্ট করতে গেলে আমাদেরকে অনেক বৃহৎ মাপের রেজিস্ট্যান্সকে মেজার করতে হয়, ঠিক আছে। সময়ের সাথে সাথে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেমের পরিবেশগত অবস্থা ও আয়ু কমতে থাকে। বিভিন্ন যান্ত্রিক চাপান্তরের কারণে এই সিস্টেমের ওপর ঋণাত্মক বা নেগেটিভ প্রভাব ফেলতে থাকে। এই কারণে সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট সময় অন্তর যন্ত্রগুলির ইনসুলেশন রেজিস্ট্যান্স নিয়মিতভাবে পরীক্ষা করা উচিত, যা মারাত্মক কোনো দুর্ঘটনা বা ইলেকট্রিক্যাল শককে এড়ানো যেতে সাহায্য করে থাকে। মেগার মিটারকে কোনো যন্ত্রের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কি লেখা রয়েছে এটার মধ্যে, ভূমিকাটার মধ্যে রয়েছে এটাই যে এই মেগার যন্ত্রটি মেনলি ইনসুলেশন টেস্টের ক্ষেত্রে মেজার করা হয়ে থাকে, ব্যবহার করা হয়ে থাকে। এবং সময়ের সাথে সাথে আমাদের মানুষের যেরকম আয়ু কমতে থাকে যত দিন যায়, ঠিক সেরকম একটা বস্তু তারও কিন্তু ক্ষয় আছে, ঠিক আছে। বিভিন্ন পরিবেশগত চাপান্তর, যেরকম ধরো একটা ট্রান্সফরমার আমাদের রাস্তার ওপরে লাগানো রয়েছে, পোলের ওপরে, তো সেই ট্রান্সফরমারটা ওখানে রয়েছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ পড়ছে, তো এতে কী হচ্ছে, ট্রান্সফরমারটার যে নতুন অবস্থাতে যেমন তার টাইপের, তার বাইরেকার পরিকাঠামো, সেটা কি সবসময় একই রকম থাকবে? নিশ্চয় থাকবে না, তার একটা ক্ষয় হবে, ট্রান্সফরমারে মরচে পড়ে যাবে। ট্রান্সফরমার যে ইনসুলেশন, যে ওই চীনামাটির বা পোর্সেলিনের যে ইনসুলেটরগুলো আছে, সেই জিনিসগুলোর ওপরে কোনো কোনো না কোনোভাবে রোদ, বৃষ্টি এগুলোর কারণে ক্র্যাক আসতে পারে, ঠিক আছে। আবার প্রত্যেক দিন বিভিন্ন রকমের আমরা ইনস্ট্রুমেন্ট বাড়িতে ইউজ করছি, সেই বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টের সম্পর্কে আমরা তো ইলেকট্রিক অফিসকে সব কিছু জানাই না। তাহলে কি হচ্ছে, আমাদের বাড়িতে লোডের পরিমাণটা বাড়ছে, এবং লোডের পরিমাণটা যত বাড়ছে ট্রান্সফর্মারের উপর তত বেশি প্রেশার পড়ছে। এতে কী হচ্ছে, ওর ভেতরকার যে কয়েল, সে কয়েলগুলিও প্রচণ্ডভাবে হ্যাম্পার্ড হচ্ছে। তো এই রকম ধরনের বিভিন্ন পরিবেশগত চাপান্তর এবং আমাদের ব্যবহারিক বিভিন্ন রকম প্রেশার, সেগুলো কারণের জন্য কি হয়, ওই ইনস্ট্রুমেন্টটি বা ওই সমস্ত যন্ত্রাংশগুলি, ঠিক আছে, কী হচ্ছে, তাদের আয়ুটা দিন দিন কমতে থাকে। এবং শুধু তাই নয়, আমরা যে ইনসুলেশনটা ব্যবহার করে থাকি একটা ইনস্ট্রুমেন্টের সাথে আর একটা ইনস্ট্রুমেন্ট, যাতে কোনো রকমভাবে না টাচ করে বা শর্ট না হয়ে যায়, তার জন্য তাদের মিডিলে যে ইনসুলেটরগুলো ইউজ করা হয়ে থাকে, সেই যে জিনিসগুলো, সেগুলো তো আস্তে আস্তে একটা সার্টেন ব্যবহার করতে করতে তার একটা ক্ষয় আছে। সেই সমস্ত ক্ষয়গুলোকে টেস্ট করার জন্য প্রত্যেকটা নির্দিষ্ট একটা সময় অন্তর অন্তর আমাদেরকে কী করতে হয়, ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসগুলোর
ইনসুলেশন রেজিস্ট্যান্সকে নিয়মিত টেস্ট করতে হয়। এতে আমরা বুঝতে পারি যে ওই ডিভাইসটা ঠিকঠাক চলছে কিনা, ওই ডিভাইসটি ইনসুলেটরগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এবং একটা সার্টেন টাইম পর যখন দেখবো ওর ইনসুলেশনটা একটা রেঞ্জ থেকে নেমে যাচ্ছে, তখন কি করব, আমরা সেই জায়গাটাকে চেঞ্জ করতে পারবো। যদি আমরা এটা না করি তাহলে কি হবে, তাহলে একটা সময় আস্তে আস্তে যখন ওটা ইনসুলেশন আর থাকবেই না, তখন কী হবে, সেটা শর্ট সার্কিট হয়ে গিয়ে কী হবে, একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দুর্ঘটনাটাকে এড়ানোর জন্য এবং ক্ষয়ক্ষতিটাকে এড়ানোর জন্য ইনসুলেশন টেস্টটা করা ভীষণ জরুরি। এটা বড় বড় ইন্ডাস্ট্রিতে পাওয়ার সিস্টেম, পাওয়ার যে সমস্ত সাপ্লায়ার রয়েছে, ঠিক আছে, পাওয়ার স্টেশন রয়েছে, সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো করা হয়ে থাকে। একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ইনসুলেশন টেস্ট করা বাধ্যতামূলক, ঠিক আছে, নাহলে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট প্যারাগ্রাফে কি বলেছে, তাপ, চাপ, আর্দ্রতা ও আরও অন্যান্য বাহ্যিক ভৌত অবস্থার দ্বারা খুব খারাপভাবে প্রভাবিত হয়ে ইলেকট্রিক যন্ত্রের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হতে থাকে। তাই মারাত্মক দুর্ঘটনা এড়াতে এই টেস্ট করা হয়ে থাকে, যেটা আমি একটু আগে বললাম যে বাইরে পড়ে রয়েছে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবে পাওয়ার স্টেশনে সেগুলো কি কখনো ঢাকা থাকে না, ওপেন থাকে, পুরো পড়ে থাকে। আমাদের যে ইলেকট্রিক্যাল পোলগুলো রয়েছে, দেখবে অনেক উঁচু যে পোলগুলো রয়েছে অনেক হাই ভোল্টেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে, তুমি দেখবে সেখানে পোর্সিলিনের কিছু স্প্রিংয়ের মতো জিনিস দেখতে লাগে, তাই না, দূর থেকে দেখতে তাই লাগে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো একটা ইনস্ট্রুমেন্ট, অবশ্যই একটা ইনস্ট্রুমেন্ট। তো সেই জিনিসগুলো বাইরে পড়ে রয়েছে, রোদ হচ্ছে প্রচণ্ড, মানে উত্তপ্ত হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো, আবার বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে চাপান্তর, এইগুলোর কারণে কি হচ্ছে, ওই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, আয়ু কমতে থাকে। তো এই যদি ওটা থাকে, ওটা দেওয়া রয়েছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এবার দেখা গেল ওটার একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, এবং সেই যে কারণ, সেই কারণটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হবে, আমাদের পুরো সিস্টেমটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাই নাকি? তো সেই কারণের জন্য আমাদেরকে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ইনসুলেশন টেস্ট কিন্তু করা বাধ্যতামূলক। সেটা হতে পারে আমাদের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন ইউপিএস, হতে পারে আমাদের বাড়িতে ব্যবহৃত একটা রেফ্রিজারেটর, একটা এসি, ঠিক আছে, একটা ওয়াশিং মেশিন, সে যাই হোক না কেন, আমাদের কিন্তু প্রপার ইনসুলেশন প্রয়োজন, ঠিক আছে। এবং শুধু তাই নয়, আর্থিংও প্রয়োজন, আর্থিং টেস্টও কিন্তু করা হয়ে থাকে। তুমি দেখবে খুব ভালো যদি কোনো কোম্পানির আমরা কম্পিউটার কিনি, তো কম্পিউটারে যারা ইনস্টলার, যারা এসে বাড়িতে ইনস্টল করে দিয়ে যায়, তারা কিন্তু গ্রাউন্ডিং টেস্টটা খুব মারাত্মকভাবে করে, এবং তারা বলে দেয় যে গ্রাউন্ডিং যেন ভালো থাকে, কারণ গ্রাউন্ডিং যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমার ডিভাইসটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আসা যাক নেক্সট কী রয়েছে, ব্যবহার। আমরা কোথায় কোথায় এই মেগারটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবার আসা যাক ব্যবহারে। ইলেকট্রিক তার ও যন্ত্রের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরীক্ষা করতে ব্যবহৃত হয়। আমি যে একটু আগে বললাম, ইলেকট্রিক তার এবং বিভিন্ন রকম ইলেকট্রিক যন্ত্রাংশ, তাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে ব্যবহার করা হয়। 2 নম্বর কি, মোটর, জেনারেটর ও ট্রান্সফরমারের তারের বাঁধনের ইনসুলেশন পরীক্ষা করতে বা পরিমাপ করতে ব্যবহৃত হয়। দেখো, মোটর বা জেনারেটর বা ট্রান্সফরমারের ভেতরে কয়েল থাকে। এই কয়েল কি, একটা তার থাকে, তামার তার, ঠিক আছে, সেই তারের উপর একটা খুব পাতলা একটা ইনসুলেশন লেয়ার থাকে, যাতে করে ওই তারটি একে অপরের সাথে টাচ না করে। কারণ কি, একটা তার প্রচণ্ডভাবে পাক খাওয়ানো আছে, ঘোরানো আছে, এতে কি হয়েছে, একটা তারের সাথে যাতে আরেকটা তার যেন টাচ করে না যায়, ঠিক সেই কারণের জন্য ওই তারটির ওপরে একটা পাতলা ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে, যেটাকে আমরা বলে থাকি ইনসুলেশন, ঠিক আছে। ওই ইনসুলেশন যেটা রয়েছে বা ওই ইনসুলেটিং মেটেরিয়াল যেটা রয়েছে, সেটাও তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, কারণ ওই কয়েলের মধ্যে দিয়ে প্রচুর কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। তো সে কারণের জন্য আমাদেরকে মাঝের মধ্যে কিন্তু সেই জিনিসগুলোকে টেস্ট করতে হয়, ঠিক আছে। 3 নম্বর কী রয়েছে, সার্কিট ব্রেকার টেস্ট করতে ব্যবহার করা হয়। সার্কিট ব্রেকার যে জিনিসগুলো আমাদের বাড়িতে ফিউজের জায়গাতে আমরা ব্যবহার করে থাকি অনেক সময়, যে কোনো সার্কিটের মধ্যে খুব হাই পরিমাণ কারেন্ট যদি ফ্লো করতে শুরু করে, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমাদের সার্কিটটা যাতে ব্রেক করে যায় এবং আমাদের যাতে ডিভাইসের কোনো রকম কোনো ক্ষতি না হয়, ঠিক সেই কারণের জন্য এই সার্কিট ব্রেকারকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই সার্কিট ব্রেকারকে টেস্ট করতেও মেগার ব্যবহার করা হয়। 4 নম্বর কি, শর্ট সার্কিট টেস্ট করতে ব্যবহার করা হয়। এই শর্ট সার্কিট টেস্ট কথাটা কী রকম, এটা আমরা এর আগে মাল্টিমিটারের সময় পড়েছিলাম কন্টিনিউটি টেস্ট। সেই কন্টিনিউটি টেস্টটাকেই মেগার দিয়েও টেস্ট করা হয়, এবং এটা শর্ট সার্কিট টেস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। তার মানে কি, মেগার দ্বারা শর্ট সার্কিট টেস্ট আর মাল্টিমিটার দ্বারা কন্টিনিউটি টেস্ট কিন্তু একই জিনিস। এবার চলে আসি প্রকারভেদে। মেগার প্রধানত 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ইলেকট্রনিক মেগার,
আর একটা হচ্ছে কি হস্তচালিত মেগার, বা যেটাকে ম্যানুয়াল মেগার আমরা বলে থাকি ইংরেজিতে। ওকে, তো প্রথমে আসি ইলেকট্রনিক মেগার। তো এই ইলেকট্রনিক মেগার, এই প্রকারের মেগার অ্যানালগ ও ডিজিটাল দুই রকমেরই হয়ে থাকে। এটি একটি ব্যাটারি চালিত যন্ত্র। উচ্চ মাপের রোধ পরিমাপের জন্য উচ্চ ভোল্টেজ তৈরি করে থাকে। রোধ পরিমাপের জন্য দুটি লিড বা বিশেষ তার থাকে। এর গঠন প্রণালী নিচে আলোচনা করা হলো। তার মানে কি ইলেকট্রনিক মেগারটা কীরকম? ইলেকট্রনিক মেগার এটা ডিজিটালও হতে পারে, অ্যানালগও হতে পারে। কীরকম? ডিজিটাল মানে কি আমাদেরকে নাম্বারিংয়ে আউটপুট দেবে, একটা ডিজিটাল পার্ট থাকবে সেক্ষেত্রে। আর অ্যানালগ হলে কী হবে? কাঁটা থাকবে। ঠিক আছে, এটা দুই রকমও হতে পারে, কোনো অসুবিধা নেই। এবং এই ইলেকট্রনিক মেগারের মধ্যে একটা বাধ্যতামূলক জিনিস কী থাকবে, সেটা হচ্ছে তার মধ্যে ব্যাটারি থাকবে। মানে আমাকে বাইরে থেকে কোনো রকমভাবে কোনো সোর্স দিতে হবে না। ঠিক আছে, মানে কোনো রকম, এই যে আমরা যখন ইনসুলেশন টেস্ট করব, খুব উচ্চ রোধ যখন আমরা টেস্ট করব, তাহলে তার মধ্যে দিয়ে আমাকে উচ্চ ভোল্টেজ পাঠাতে হবে। আর এই উচ্চ ভোল্টেজটা কে পাঠাবে? নিশ্চয়ই তার মধ্যে একটা এমন কোনো স্টোরেজ ডিভাইস থাকবে বা এমন কোনো সাপ্লায়ার থাকবে যে এই উচ্চ ভোল্টেজটিকে ওর মধ্যে দিয়ে পাস করাতে সাহায্য করবে। এই উচ্চ ভোল্টেজটি তৈরি করার জন্য ওর ভেতরে কিন্তু এক ধরনের ব্যাটারি থাকে। এবং উচ্চ রোধ পরিমাপের ক্ষেত্রে সেই উচ্চ ভোল্টেজটি ওই রোধের মধ্যে দিয়ে পাস করানো হয়ে থাকে, হ্যাঁ, যাতে করে আমরা ওর রেজিস্ট্যান্সের মানটা মেজার করতে পারি। শুধু তাই নয়, এই যন্ত্রটিতে দুটি লিড থাকে বলেছে। ঠিক আছে, দুটি তার থাকে বলছে। ঠিক আছে, কিসের জন্য? ওই মেজারমেন্ট করার জন্য। দেখো, ইলেকট্রনিক মেগারে সবসময় যে দুটি তারই থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তিনটিও তার থাকে এক্ষেত্রে। ঠিক আছে, আমরা যদি এমন কিছু ইলেকট্রনিক মেগার রয়েছে যেগুলোতে তিনটি করে তারও থাকে। ঠিক আছে, কেন থাকে আমি শেষে আলোচনা করছি এটাকে নিয়ে। ওকে, তো মেনলি দুটি তার থাকে এবং এর গঠন প্রণালীটাই আমরা নিচে আলোচনা করছি। ঠিক আছে, দেখো, ডিজিটাল ডিসপ্লে এই অংশটি দ্বারা ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের সময় তার সংখ্যামান প্রদর্শিত হয়ে থাকে, যেটা আমরা সকলে জানি কম বেশি, কারণ আমরা মাল্টিমিটারও দেখেছি, টং টেস্টারও দেখেছি। একটা ডিজিটাল ডিসপ্লে থাকে যেটা দ্বারা আমরা যেটা পরিমাপ করছি তার মানটা ওখানে প্রদর্শিত হয়। তারপর কি আছে? ওয়্যার লিডস। এটি প্রোবের মতো, মাল্টিমিটার যে প্রোব দেখেছিলাম সেই প্রোবের মতো এটিকে ব্যবহার করা হয়ে থাকে তড়িৎ বর্তনী বা রোধের পরিমাপের ক্ষেত্রে। মানে কি, ওই যে দেখা গেল কোনো একটা রেজিস্ট্যান্সকে মেজার করতে যাচ্ছি, হাই রেজিস্ট্যান্স বা লো রেজিস্ট্যান্সে যাই হোক না কেন, তাই দুটো পয়েন্টকে তো আমাকে টাচ করাতে হবে। ওই টাচটা কী হবে? এই প্রোব দ্বারা করা হয়ে থাকে। ওকে, এরপর কি আছে? সিলেকশন সুইচ। এই সিলেকশন সুইচটা কি? ওই যে ঘূর্ণায়মান সুইচ ছিল একটা, মাল্টিমিটার আমরা পড়েছিলাম, একই জিনিস, নির্দেশক হিসেবে কাজ করে। মানে নির্দেশ করে যে আমি কত ভ্যালু মেজার করতে চাইছি বা আমরা কি মেজার করতে চাইছি, কন্টিনিউটি নাকি আর্থিং নাকি হাই ইনসুলেশন। দেখো, আমি ওই মেগারের জায়গাটিকে একটা জায়গাতে রেখে সেখানে নিশ্চয়ই আমি 1 ওহম থেকে শুরু করে 5 মেগাওহম পর্যন্ত সব রেজিস্ট্যান্সে মেজার করতে পারবো না। আমাকে তো রেঞ্জটাকে দেখিয়ে দিতে হবে। ওই রেঞ্জটা সিলেক্ট করার জন্য এই সিলেকশন সুইচটি ব্যবহার করা হয়ে থাকে। যেটা এখানে লেখা আছে দেখো, পরিমাপক বিষয় ও রেঞ্জ নির্দেশ করতে এই সুইচটিকে ব্যবহার করা হয়ে থাকে। এটিও একটি ঘূর্ণায়মান সুইচ, যেটা আমি বললাম। এরপর কি আছে? ইন্ডিকেটার। ইন্ডিকেটার বা নির্দেশক, এই অংশটি মেগার এর বিভিন্ন ধ্রুবক বা বিচার্য ক্ষেত্রের অবস্থা নির্দেশ করে থাকে, যেমন অন অফ, পাওয়ার, হোল্ড, ওয়ার্নিং। মানে কি, একটা লাইট থাকে এর মধ্যে কিছু, যে লাইটগুলো কি করে, অন আছে না অফ আছে সেটাকে ডিনোট করে, পাওয়ারটা ডিনোট করে যে ওর পাওয়ার রয়েছে কিনা ওর মধ্যে, হোল্ড হয়ে আছে কিনা সেটা ডিটেক্ট করে, এবং ওয়ার্নিং এর জন্য একটা অ্যালার্মের সিস্টেমও এই মেগারের মধ্যে রয়েছে। ঠিক আছে, সেটা একটা ইন্ডিকেটার ওর মধ্যে থাকে, যেটা নির্দেশ দান করে যাতে করে মেগারটি নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, বা আমাদেরও ওয়ার্নিং দেওয়ার জন্য বা আমাদেরও নির্দেশ দেওয়ার জন্য এই নির্দেশকটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর কি রয়েছে? সুবিধে। মেগারের বিভিন্ন সুবিধে এবং বিভিন্ন অসুবিধে। তো আমরা প্রথমে আসি সুবিধে। কোন মেগারের? ইলেকট্রনিক মেগারের কিন্তু সুবিধে এটা। ঠিক আছে, দেখো, 1 নম্বর কি? সঠিকতা বা ত্রুটিবিহীন মান প্রদর্শন ক্ষমতা বেশি, মানে কি অ্যাকিউরেসি বেশি এক কথায়। ঠিক আছে, মানে খুব অ্যাকিউরেট আমাদেরকে ভ্যালু প্রদর্শন করে। 2 নম্বর কি? সহজে সংখ্যামান দেখাও বোঝা যায়, যেহেতু এটা ডিজিটালি যন্ত্র, ডিজিটালি ডিসপ্লে, সুতরাং ওখানে 8 না 9 ইজিলি দেখা যায়। অ্যানালগ হলে কি হতো আমাকে, বা অ্যানালগ কাটা হলে কি হবে আমাদের, সেক্ষেত্রে একটু স্কেলিং মিস্টেকের একটা সম্ভাবনা থাকে।
আমরা যদি একটু বাঁ দিকে হেলে দেখি তাহলে মানটা একরকম দেখাবে, ডান দিকে হেলে দেখালে মানটা একরকম দেখাবে। মানে আমরা স্কেলিং এরর, মানে আমরা স্কেল যখন পড়াশুনো করেছিলাম তখন আমরা দেখেছিলাম ভৌত বিজ্ঞানে যে স্কেলিং এরর বলে একটা আছে, ভুল আছে, ত্রুটি আছে, যেটা লম্বভাবে যদি আমি না দেখি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অসুবিধা হবে এবং আমরা ভুল মান সেক্ষেত্রে পেয়ে যাব। ঠিক আছে, তো সেই কারণের জন্য এই জিনিসটাকে এড়ানোর জন্য ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ইলেকট্রনিক মেগারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিজিটাল ডিসপ্লেটাই ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর কি, বহনযোগ্য, ব্যবহারের সুবিধা এবং সহজ পরিচালনযোগ্য। মানে এটা খুব ইজিলি ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাওয়া যায়, খুব একটা বেশি ভারী নয়। ঠিক আছে, আমরা দেখবো ম্যানুয়াল মেগারের ক্ষেত্রে এটা প্রচণ্ড ভারী হয়, কিন্তু ইলেকট্রনিক মেগারটা প্রচণ্ড হালকা হয়। ঠিক আছে, এবং ব্যবহারের ক্ষেত্রে খুবই সুবিধে, বেশি কিছু হ্যাপার নেই, একজন এটাকে ব্যবহার করতে পারে, মানে একজন নিজেই এটাকে পরিচালন করতে পারে, বেশি জনের প্রয়োজন হয় না। কিন্তু আমরা দেখবো ম্যানুয়াল মেগারের ক্ষেত্রে সেখানে কিন্তু একজনের দ্বারা এটা পরিচালন করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে জাস্ট আমি একাই ওই মেগারটিকে চালিয়ে আমি কিন্তু টেস্টটা করতে পারবো। কিন্তু ম্যানুয়াল মেগারের ক্ষেত্রে কী হবে, আমাদেরকে দুজন মিনিমাম লাগবে। ঠিক আছে, কেন লাগবে আমরা যখন ম্যানুয়াল মেগারটা পড়াশোনা করবো বা আলোচনা করবো তখন আমরা দেখবো। ওকে, এরপর কি আছে অসুবিধে কি, 1 নম্বর, পাওয়ার সাপ্লাইয়ের জন্য উচ্চ ব্যাটারির প্রয়োজন হয় বা উচ্চ শুষ্ক ব্যাটারির প্রয়োজন হয়। মানে পাওয়ার সাপ্লাইটা দিতে হবে ওর ভেতরে, কারণ খুব হাই ভোল্টেজ জেনারেট করতে হবে। একটু আগে বললাম, দেখা গেলো আমরা খুব হাই রেজিস্ট্যান্স মেজার করবো, তাহলে কি করতে হবে, হাই ভোল্টেজ জেনারেট করতে হবে। তো এই হাই ভোল্টেজ জেনারেট করতে গেলে আমাকে ওর মধ্যে একটা উচ্চ শুষ্ক ক্ষমতা সম্পন্ন ব্যাটারির প্রয়োজন হয়। শুষ্ক ব্যাটারি আর আর্দ্র ব্যাটারির মধ্যে পার্থক্য কি, শুষ্ক ব্যাটারি মানে ড্রাই সেল, যেটা আমরা মোবাইলের মধ্যে থাকে। ঠিক আছে, যেটার মধ্যে কোনো রকম লেড অ্যাসিড যে লিকুইড কিছু থাকে না, সেটাকে শুষ্ক ব্যাটারি বলা হয়ে থাকে। আর্দ্র ব্যাটারি কোনটা, যেটা আমাদের বাড়িতে ইনভার্টারের আমরা যে ইউজ করে থাকি, যে পাওয়ার সিস্টেম ইউজ করে থাকি আমাদের বাড়িতে, সেই পাওয়ার সিস্টেমের ইনভার্টারের সাথে কানেক্ট করা থাকে কি ওই ব্যাটারিটি। ঠিক আছে, দেখবে বড় বেশ ব্যাটারি, যেগুলো আমাদের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে গাড়িতে। ঠিক আছে, আমাদের যে ট্রাক, বাস, ঠিক আছে, এগুলোর মধ্যে যে ব্যাটারি থাকে স্টার্টিংয়ের সময় কাজে লাগে, সেই ব্যাটারিগুলি কি হয়, এই আর্দ্র ব্যাটারি, শুষ্ক ব্যাটারি না। শুষ্ক ব্যাটারি কি আমাদের মোবাইলের ব্যাটারি। ঠিক আছে, সেগুলো হচ্ছে শুষ্ক ব্যাটারি। তো এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই শুষ্ক ব্যাটারির ভেতরের প্রয়োজন হয় এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে হবে অবশ্যই ব্যাটারিটিকে। ঠিক আছে, আর 2 নম্বর কি, একটু ব্যয়বহুল। ম্যানুয়াল মেগারের থেকে এই ইলেকট্রনিক মেগার একটু দাম বেশি, কারণ এর যেহেতু একটা সুবিধে রয়েছে যে একাই ব্যবহার করতে পারি, হ্যাঁ, খুব ইজিলি বহনযোগ্য, খুব একটা বেশি ভারী হয় না। ঠিক আছে, সুতরাং এটা ওই জন্য এটার একটু ব্যয়বহুলতাটা অনেকটাই বেশি ম্যানুয়াল মেগারের থেকে। ঠিক আছে, এবার চলে আসি ম্যানুয়াল মেগারে। ম্যানুয়াল মেগার বা হস্তচালিত মেগার, এটি একটি হস্তচালিত যন্ত্র। এই হস্তচালিত কেন আমরা এর মধ্যে আলোচনা করছি, দেখো, এটি একটি হস্তচালিত যন্ত্র, তাই এটিকে হস্তচালিত মেগার বলা হয়ে থাকে। সিম্পল। এখানে পাওয়ার সোর্স হলো যন্ত্র মধ্যস্থ ডিসি জেনারেটর। এই ডিসি জেনারেটরটা কী জিনিস তোমরা হয়তো এখন জানো না, বা তোমরা এটুকু জেনে রাখো যে মোটর তোমরা পড়েছো, সেই মোটরের ঠিক উল্টো ফর্ম হচ্ছে জেনারেটর। ঠিক আছে, এর কাজ কি, জেনারেটরের কাজ তোমরা সকলেই জানো, জেনারেটরের কাজ হচ্ছে ইলেকট্রিক তৈরি করা। ঠিক আছে, মোটর কি করে, আমি ইলেকট্রিক দেব, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, আর জেনারেটর কি করে, যান্ত্রিক শক্তি দেব, ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত করে। তাহলে এই ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তরিত কে করে, জেনারেটর করে। কিভাবে করে, এই কারণের জন্য এটার নাম হচ্ছে হস্তচালিত যন্ত্র। ঠিক আছে, এর মধ্যে এমন প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা থাকে যাতে ক্লাচের দ্বারা জেনারেটরটি নির্দিষ্ট টেস্টিং কারেন্ট উৎপন্ন করে। দেখো কি হয়, ম্যানুয়াল মেগারের ক্ষেত্রে এই যন্ত্রটির বাইরে একটি হাতল থাকে। ঠিক আছে, ঠিক জেনারেটর আমাদের নর্মাল যে অনুষ্ঠান বাড়িতে যে জেনারেটরগুলো আমরা ব্যবহার করে থাকি, বা বিভিন্ন রকম অনুষ্ঠান বা পুজো, ঠিক আছে, পার্বণ, যে সেই সমস্ত জায়গাতে যে আমরা জেনারেটর ইউজ করে থাকি, কি হয় দেখবে জেনারেটরকে ঘোরানোর জন্য একটা বিশেষ সিস্টেম থাকে। কি হয়, ওটাকে আলাদা করে ওই হাতলটিকে খুলে নেওয়া হয়। ঠিক আছে, ঠিক সেরকম টাইপেরই একটা হাতল কিন্তু এই মেগারের সাথে ওটা কিন্তু পার্মানেন্টলি লাগানো থাকে। ঠিক আছে, এবং এই হাতলটিকে আমাকে প্রচণ্ড স্পিডে ঘোরাতে হয়। এই হাতলটিকে যখন আমরা প্রচণ্ড স্পিডে ঘোরাবো, এই ঘোরানোর কারণে ওর মধ্যস্থ একটা সিস্টেম থাকে যেটা কি করে, ইলেকট্রিককে উৎপন্ন করে।
এই উচ্চ ইলেকট্রিক বা উচ্চ ভোল্টেজ সম্পন্ন ভোল্টেজকে ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাঠানোর জন্য যে প্রচুর পরিমাণে ভোল্টেজ প্রয়োজন হয়, সেই ভোল্টেজটি আমরা এই জেনারেটরের দ্বারা পেয়ে থাকি। তাই ওই যন্ত্রের মধ্যে, ওই মেগারের মধ্যে এই জেনারেটরের সিস্টেমটি তৈরি করা থাকে এবং হাতলটি প্রচণ্ড স্পিডে ঘোরানোর দ্বারা কি হয়, এই মেগারটিকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ম্যানুয়াল মেগার কেন বলা হচ্ছে। ম্যানুয়াল মেগার এই কারণে বলা হয় যে হাতলটিকে কন্টিনিউয়াসলি ঘোরাতে হয় যখন আমরা ওই ম্যানুয়াল মেগার দিয়ে আমরা যখন কোনো একটা কিছুকে টেস্ট করব। আর এই কারণের জন্যই একজন এই টেস্টিংটা করে, হাতলটিকে কন্টিনিউয়াসলি ঘোরাতে থাকে, আর একজন বাকি কাজটা করে। এই কারণের জন্য একজনের দ্বারা কখনো ম্যানুয়াল মেগার দিয়ে কাজ করা সম্ভবপর হয় না, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটাই যে এই ম্যানুয়াল মেগার এই যে ডিসি ভোল্টেজটা যে জেনারেট করছে বা ডিসি জেনারেটার যেটা থাকছে, যেটা হস্তচালিত ওই হাতলটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হচ্ছে, তো এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে উচ্চ ভোল্টেজ তৈরি করতে গেলে আমাকে প্রচণ্ড স্পিডে কিন্তু ওটাকে ঘোরাতে হবে। যদি আমাদের ওই ঘূর্ণয়ন ক্ষমতা, ওই ঘূর্ণয়ন যে আরপিএম, যে হ্যান্ডেলটি বা ওই হাতলটি যে যত আরপিএমে ঘুরছে সেই প্রপার রেঞ্জে যদি না আসে, তাহলে কিন্তু আমাদের রিডিংটা দিতে একটু অসুবিধে হয়ে থাকে। তো আসা যাক আমাদের গঠন প্রণালীতে। দেখো লেখা আছে গঠন প্রণালী নিম্নে আলোচনা করা হলো। কি রয়েছে? অ্যানালগ ডিসপ্লে থাকে, ঠিক আছে। এই অংশের দ্বারা টেস্টের সংখ্যামান একটি কাঁটা দ্বারা সূচক স্কেলে প্রদর্শিত হয়ে থাকে। এক্ষেত্রে একটু খুব সাবধানে আমাদেরকে রিডিংটা নিতে হয়, কারণ স্কেলিং এরর যাতে না হয়, ঠিক আছে, সেই কারণে সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর কি থাকে? হ্যান্ড ক্র্যাঙ্ক, যেটাকে ওই বাঁকানো হাতল বলা হয়ে থাকে, যে হাতলটিকে ঘূর্ণয়মান গতিতে ঘুরিয়ে মেগার মধ্যস্থ জেনারেটরের আশানুরূপ আরপিএমে কয়েলটিকে ঘুরিয়ে ভোল্টেজ উৎপন্ন করতে সাহায্য করে। হাতলটি ঘোরালেই বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে সঠিক মান পেতে গেলে আমাকে সঠিক স্পিডে কিন্তু ঘোরাতে হবে। এই স্পিডটা কি, যেহেতু এটা ঘূর্ণয়মান একটা ব্যাপার, কয়েল ঘোরাতে হচ্ছে, তো সেক্ষেত্রে এটাকে কীভাবে মেজার করা হয়? আরপিএম দ্বারা মেজার করা হয়। তো সঠিক আরপিএমে একটা ডিজায়ার্ড ভ্যালুর যদি না হয় সে আরপিএমে, তাহলে কিন্তু আমাকে সঠিক ওই ভোল্টেজটি উৎপন্ন হবে না। আর সঠিক ভোল্টেজটি উৎপন্ন না হলে কিন্তু আমার সঠিক সংখ্যামান কিন্তু প্রদর্শিত হবে না, ঠিক আছে। তো সেটা সঠিক করার জন্য এই হ্যান্ড ক্র্যাঙ্ক বা বাঁকানো হাতলটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপর কি আছে? ওয়্যার লিডস। এই টেস্টের প্রান্তে স্পর্শ করিয়ে মেগারের সাথে সংযোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সিম্পল ব্যাপার, একটা প্রোব, ঠিক আছে। এক্ষেত্রেও তাই, হয় দুটি অথবা তিনটি, মিনিমাম দুটি, ম্যাক্সিমাম তিনটি এবং চারটিও প্রোব ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে সেই জিনিসগুলো আমাদের যে মেগার আমরা ব্যবহার করব এটা কোম্পানির উপর ডিপেন্ড করে এবং মেগারের ক্ষমতার উপর ডিপেন্ড করে, মেগারের বিভিন্ন রকম অপারেশনস এবং ফাংশনসের ওপর ডিপেন্ড করে থাকে এই প্রোবগুলি ইউজ করা হয়ে থাকে। তো সেটি আমাদের এক একটি মেগারের ক্ষেত্রে এক এক রকম। তো আমরা নর্মালি এখন সবে যেহেতু শুরু করছি এই মেগার চ্যাপ্টারটি, মেগার সম্পর্কে আমরা নতুন জানছি, তো আমরা আপাতত খুব সিম্পলভাবেই দেখব জিনিসটাকে। সেক্ষেত্রে আমরা মিনিমাম দুটি এবং ম্যাক্সিমাম তিনটি লিড দিয়ে আমরা কাজ করতে শুরু করব। ওকে, এবার কি হচ্ছে সুবিধে? কিসের সুবিধে? ম্যানুয়াল মেগারের সুবিধে। দেখো, ম্যানুয়াল মেগারের প্রথম সুবিধে কি? এক নম্বর, তুলনামূলকভাবে সস্তা। এটি ইলেকট্রনিক মেগার থেকে অনেকটাই কম দাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটু যেহেতু এটা বাল্কি এবং এটা একটু অন্যরকম সিস্টেম, ঠিক আছে, এবং এটার ব্যবহারের ক্ষমতাটাও একটু অন্যরকম টাইপের এবং ব্যবহারের গ্রহণযোগ্যতাটাও একটু অন্যরকম, তাই এর তুলনামূলকভাবে এটি অনেকটা সস্তা ইলেকট্রনিক মেগারের থেকে, কারণ এটি ব্যবহার করতে গেলে অনেক বেশি এফোর্ট দিতে হয়, ঠিক আছে। দুই নম্বর কি? পরিচালন বা চালন করতে বাহ্যিক সাপ্লাইয়ের প্রয়োজন হয় না। এটা কি সুবিধাটা? এটাই হচ্ছে যে আমাকে ওর মধ্যে কোনো ড্রাই সেল বা কোনো ব্যাটারি ইউজ করতে হয় না। কেন ইউজ করতে হয় না? কারণ ওর মধ্যে একটা ডিসি জেনারেটর থাকে, যেটা দ্বারা আমি হাতল বা ওই বাঁকানো হাতল হ্যান্ড ক্র্যাঙ্ক সেটা দিয়ে আমি কিন্তু ওর মধ্যে ওই ডিসি জেনারেটরের থ্রু দিয়ে আমি কিন্তু ভোল্টেজকে জেনারেট করতে পারছি। তাই এর মধ্যে আলাদা করে আর কোনো রকম সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে সুবিধে। কিন্তু এই সুবিধাটার কারণে কিন্তু আরেকটা অসুবিধাও এসে গেছে। সেটা কি? যে ওই যে ওর মধ্যে আমাকে একটা ডিসি জেনারেটর ইউজ করতে হচ্ছে, যে কারণের জন্য ডিসি জেনারেটর অবশ্যই একটা কয়েল, যে কারণের জন্য ডিভাইসটি অনেক বেশি বাল্কি এবং খুব ভারী হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে একটু খুব সমস্যা হয়, কারণ প্রচণ্ড ভারী হয়, ঠিক আছে। চলে আসা যাক আজকের অসুবিধেতে। ম্যানুয়াল বা হস্তচালিত মেগারের অসুবিধে কি? হস্তচালিত মেগারের অসুবিধা হচ্ছে, এক নম্বর, কমপক্ষে দুইজন টেকনিশিয়ান এর প্রয়োজন হয় এটি চালানোর ক্ষেত্রে, যেটা আমি প্রথমে আলোচনা করলাম।
একজনের দ্বারা এটা কখনো করা সম্ভব নয়। একজন হ্যান্ড ক্র্যাঙ্কটিকে ঘুরিয়ে ভোল্টেজ জেনারেট করবে, আরেকজন টেস্ট করবে। 2 নম্বর কি, বাঁকানো হাতলের ঘূর্ণায়নের ওপর সঠিক সংখ্যামান নির্ভরশীল, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের আশানুরূপ বা ডিজায়ার্ড আরপিএম যদি না হয় ওই হ্যান্ড ক্র্যাঙ্কের ঘোরানোতে, তাহলে কিন্তু ডিসি জেনারেটর সঠিক পরিমাণ ভোল্টেজ বা পোটেনশিয়াল উৎপন্ন করতে পারবে না। তো যে কারণের জন্য কি হবে, আমার কিন্তু সংখ্যামানটা ডিফার্ড করবে, ঠিক আছে, সংখ্যামানটা ডিফারেন্ট টাইপের দেবে, সংখ্যামানটা আমাদের সঠিক আসবে না। তো সঠিক সংখ্যামান পেতে গেলে আমাকে কি করতে হবে, ওই আরপিএম, ওই যে মেগারের যে হ্যান্ড ক্র্যাঙ্ক সেটাকে সঠিকভাবে ঘোরাতে হবে এবং যেন কোনোভাবে কম ভোল্টেজ জেনারেট না হয়, ঠিক আছে। 3 নম্বর কি, অ্যানালগ ডিসপ্লেতে সঠিক মান নিতে ভুল বা ত্রুটি হয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা আমি বললাম স্কেলিং এরর হয়ে থাকে। আমাদেরকে মেগারের সংখ্যামানটা পেতে গেলে খুব ভালো মতোভাবে লম্বভাবে আমাকে কি করতে হয়, সেই স্কেলটিকে দেখতে হয় এবং সংখ্যামানটিকে কাউন্ট করতে হয়। তো এই কারণের জন্য তুমি দেখো এখানে বুঝতে পারছো নিশ্চয়ই যে সুবিধে এবং অসুবিধার মধ্যে বেশ সম্পর্কযুক্ত। কারণ একটা সুবিধের কি রয়েছে, যে বাহ্যিক সাপ্লাইয়ের প্রয়োজন হয় না, ঠিক সেই কারণের জন্য আরেকটি অসুবিধা তৈরি হয়ে যাচ্ছে। কি হয়েছে, যে আমাকে ওর মধ্যে একটা ডিসি জেনারেটর ইউজ করতে হচ্ছে, যেটা অনেক বেশি ভারী এবং সঠিক আরপিএম যদি না হয় সেই হ্যান্ড ক্র্যাঙ্কটিকে ঘোরানোর, তাহলে সঠিক সংখ্যামান আমরা পাবো না, রেজাল্ট আমরা পাবো না। তাহলে এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, যে আমাদেরকে ম্যানুয়াল মেগারটি ব্যবহার করতে গেলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটির সামান্য ত্রুটিতে আমাদের ভ্যালু কিন্তু ডিফার করবে। ওকে, তো আমরা এই আলোচনার মধ্যে এইটুকু বুঝলাম যে ম্যানুয়াল মেগার থেকে ইলেকট্রনিক মেগার দাম বেশি হলেও আমাদের ব্যবহারের অনেকটাই গ্রহণযোগ্যতা বেশি, তাই তো। তো এই হচ্ছে মেগার। তাহলে মেগার আমরা কিভাবে ব্যবহার করব বা মেগার আমরা কেন ব্যবহার করি, আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারলাম আজকের এই পড়াশোনার মধ্যে দিয়ে। মেগার আমরা ব্যবহার করব ইনসুলেশন টেস্টের ক্ষেত্রে, আর্থিং টেস্টের ক্ষেত্রে, কন্টিনিউটি টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো এক্ষেত্রে বোঝা যাচ্ছে কন্টিনিউটি টেস্ট মানে জিরো রেজিস্ট্যান্স, মানে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, একদম শর্ট থাকবে সার্কিটটা, সেক্ষেত্রে আমরা মেগার ব্যবহার করব। 2 নম্বর আর্থ রেজিস্ট্যান্স বা গ্রাউন্ডিং, মানে কি আমাদের যে বাড়িতে যে গ্রাউন্ডিং করা থাকে বা আর্থিং করা থাকে, সেই আর্থিংটা আমরা টেস্ট করব মেগার দিয়ে। আর খুব ভালো করে জেনে রাখো, সেই আর্থিং যে ব্যাপারটা, সেই আর্থিংটা কিন্তু এক একটা জায়গাতে এক এক রকম, এক একটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এক এক রকম। তো সব থেকে ভালো আর্থিং এটা বলা হয় যে 1 ওহম বা 5 ওহমের নিচে যদি হয় সে আর্থিংয়ের ভ্যালুটা, তাহলে সেটাকে খুব ভালো হিসেবে ধরা হয়। আমাদের যে নর্মাল পাওয়ার সিস্টেম, সেই পাওয়ার সিস্টেমের আর্থিং কিন্তু 0.5 ওহমের থেকেও কম থাকে, ঠিক আছে। মানে আমাদের যে পাওয়ার স্টেশন থাকে, যেখান থেকে আমাদের বাড়িতে কারেন্ট সাপ্লাই হয়, যে মেন পাওয়ার স্টেশন আমরা বলে থাকি সাবস্টেশন, সেই সমস্ত সাবস্টেশনের যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে, তো সেখানে কিন্তু 0.5 ওহম মানে হাফ ওহমের থেকেও কম আর্থিং ইউজ করা হয়ে থাকে। মানে মোট কথা এতটাই ভালো আর্থিং, যত ভালো আর্থিং হবে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু তত কম হবে। তো এটা মনে রাখতে হবে যে এটা কখনো জিরো হয় না, ঠিক আছে, প্র্যাকটিক্যালি কখনো জিরো হয় না। তো নর্মালি জিরো থেকে হ্যাঁ মোটামুটি ভাবে 5 ওহম পর্যন্ত কাউন্ট করা হয়ে থাকে, যেটা ভালো আর্থিং। তো 5 ওহমের বেশি যদি হয়ে যায় আর্থিং, তো সেক্ষেত্রে আর্থিংটাকে খুব ভালো আর্থিং বলে ধরা হয় না। কিন্তু 5 ওহমটা অনেকটাই বেশি। আমাদের কম্পিউটার ইনস্টলেশনের ক্ষেত্রে এটাকে 2 অ্যাম্পসের কম ইউজ করা হয়ে থাকে, এক একটা কোম্পানি এক এক রকম বলে থাকে। তো আমরা চেষ্টা করব যে আমাদের বাড়ির যে আর্থিং, সেই আর্থিংটা যেন অবশ্যই 0.5 ওহমের নিচে হয়, তাহলে সেটা খুবই ভালো হয়। কিন্তু সচরাচর অনেক সময় না হলে যদি 1 ওহম থেকে 2 ওহমের মধ্যেও হয়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকটাকে ভালো বলে আমরা মনে করব। কিন্তু আমরা চেষ্টা করব কখনো যেন 1 ওহমের বেশি না হয়। আমাদের বাড়ির যে আর্থিং, সে আর্থিং যেন কখনো 1 ওহমের বেশি না হয়, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তো এই 1 ওহম রেজিস্ট্যান্সটা মেজার করতে গিয়ে আমাকে মেগার ইউজ করতে হয়। আর ইনসুলেশন টেস্ট আমাদেরকে যদি মেজার করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু মেগার দ্বারা মেজার করতে পারি। সেটা কিন্তু মাল্টিমিটার দিয়ে মেজার করাটা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার, কারণ মাল্টিমিটার 2 মেগা ওহমের বেশি রেজিস্ট্যান্স মেজার করতে পারে না। ক্লিয়ার? আর আমাদের ইনসুলেশন কিন্তু মেগা ওহম রেঞ্জেই শুরু হয়, মানে 1 মেগা ওহম বা 2 মেগা ওহমের ওপর থেকে কিন্তু আমাদের ইনসুলেশন শুরু হয় মেনলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে 5 মেগা ওহমের ওপরের যে ভ্যালুগুলোকে, সেগুলোকে ইনসুলেটর হিসাবে কাউন্ট করা হয়ে থাকে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মেগার তাহলে কেন ব্যবহার করা হয় বোঝা গেল। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই মেগারে কী থাকে আমি তোমাদের বলি। প্র্যাকটিক্যালি আমরা যে মেগারগুলি ব্যবহার করে থাকি এখন বর্তমানে, সেগুলিতে 2 অথবা 3টে লিড থাকে, ঠিক আছে, বা তার থাকে। আমরা করি কি, যদি আমরা আর্থিং টেস্ট করতে যাই, তো সেক্ষেত্রে
দুটো পয়েন্টের মাঝখানে 10 মিটারের দূরত্ব বজায় রাখতে হবে মিনিমাম, ঠিক আছে, 10 মিটার। একটা পয়েন্টে 10 মিটার এবং আরেকটা পয়েন্টে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে দূরত্ব 10 মিটার রাখতে হবে। এবং এই দুটো পয়েন্টে কি করতে হবে, আমাকে খুব ভালো পরিবাহী রড, একটু বড় রড, ঠিক আছে, মোটামুটি 1 ফুট কি 1.5 ফুটের বেশি হতে হবে, সেই রডকে আমাকে কি করতে হবে, সেই আর্থিংয়ে মাটিতে পুঁতে দিতে হবে ওই পয়েন্ট দুটোতে। তারপরে কি করতে হবে, আমাকে ওই মেগারের যে দুটো লিড আছে সেই দুটো লিড সেই দুই প্রান্তে লাগাতে হবে, ঠিক আছে। লাগিয়ে কিন্তু আমাকে টেস্টিংটা করতে হবে যে আর্থিংয়ের রেজিস্ট্যান্স কত হচ্ছে। এবং আর একটা ভালো কথা সেটা যে আমরা যখন বাড়িতে কোনো আর্থিং করব, তো সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন মেগার ইউজ করা হয় যেখানে 3টি লিড থাকে। তো সেক্ষেত্রে কি হয়, একটি আর্থিং পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে 10 মিটার দূরত্বে আরেকটা পয়েন্ট করা হয়, এবং ওই পয়েন্ট থেকে ঠিক তার উল্টো দিকে আরও 10 মিটার দূরে আরেকটা পয়েন্ট করা হয়, ঠিক আছে। এবার কি করা হয়, ওই দুটো পয়েন্টে কি হয়, আমাকে ওই রডটাকে পুঁতে দিতে হয় দুটো তার দ্বারা, ঠিক আছে। সেই রড দুটোকে কানেক্ট করতে হয় এবং মাঝের আরেকটি তার দ্বারা আমি যে জায়গাটিতে আমি বাড়ির আর্থিং করেছি সেই আর্থিং লিডের সাথে কানেক্ট করতে হয়। তেমন কি 3টে তার 3 জায়গায় কানেক্ট হয়ে গেল। এবার আমি টেস্টিংটা করব এবং সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট করব। ঠিক এই দুইভাবেই কিন্তু মেজার করা হয়ে থাকে। ওকে, আমরা এবার দেখব মেগার দিয়ে কিভাবে ইনসুলেশন টেস্ট করা যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা একটা মেগার, এটা একটা ইলেকট্রনিক মেগার। দেখো উপরে লেখা আছে 0.1 মেগা ওহম টু 2000 মেগা ওহম, ঠিক আছে। এখানে 4টি প্রোব লাগানো জায়গা রয়েছে, আমরা দুটো প্রোব লাগাবো যেটা আমরা বলেছিলাম। পাওয়ার সুইচ, তারপরে রেঞ্জের সুইচ আছে, ঠিক আছে। উপরে ভোল্টেজ সিলেক্ট করা জায়গা রয়েছে, এগুলো সব হচ্ছে আমার এক একটা সুইচ, ঠিক আছে, যেগুলো দ্বারা আমরা বিভিন্ন জায়গাকে রেঞ্জকে সিলেক্ট করব। এবং এই যে রেঞ্জ, এটা হাই বা লো এটা করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা হিটার, ঠিক আছে। এই হিটার দিয়ে আমরা কি করি, জল টল গরম করি, ঠিক আছে। সেই হিটারের ইনসুলেশন টেস্ট আমরা করব, ঠিক আছে। এই হিটারের দেখো এখানে ক্রস সেকশন দেওয়া রয়েছে, এই যে রডগুলো রয়েছে গোল গোল, এই রডগুলোর দেখো একদম ভেতরে রয়েছে হিটারের এলিমেন্টটা, মানে যেটা গরম হয়, এবং তার বাইরে রয়েছে কি ইনসুলেশন, তারপরে রয়েছে একদম বাইরে আউটার এলিমেন্ট, ঠিক আছে। এবার আমরা দেখব এই যে আমরা এই যন্ত্রাংশটা দেখতে পাচ্ছি হিটারের, যে যেখানে লাল প্রোবটা যেখানে লাগানো হলো, ঠিক আছে, সেটা হচ্ছে হিটারের ওই এলিমেন্টটা, হিটার এলিমেন্ট একদম ভেতরের অংশটা। এবং বাইরে এই কালো প্রোবটা লাগানো হয়েছে দেখো ওই বাইরেকার আউটার এলিমেন্টে, ঠিক আছে। এবং এই দুটোর মাঝখানে কী রয়েছে, একটা ইনসুলেটর রয়েছে, ঠিক আছে। সেই ইনসুলেটরের ইনসুলেশনটা আমরা এখানে টেস্ট করব এবার। ওকে, খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে পাওয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে 500 ভোল্ট সিলেক্ট করা আছে, ঠিক আছে। রেঞ্জও সিলেক্ট করা আছে হাই। ওকে, এবার ওটাকে প্রেস করে ঘুরিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এটা ঘূর্ণায়নের সুইচ। দেখো রিডিং উঠতে শুরু করেছে 153.9, 154.2। দেখো ডান দিকে তার নিচে লেখা আছে এম ওহম, ক্যাপিটাল এম ওহম, দেখতে পাচ্ছ, তাহলে বোঝা গেল। আবার দেখো অন্য একটা হিটার এলিমেন্টে দেওয়া হলো, সেখানেও দেখো দেখাচ্ছে 154.135 মেগা ওহম, ঠিক আছে। তার মানে কি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করছে। আমরা হিটার এলিমেন্টে ঠেকাচ্ছি এবং আউটার এলিমেন্টে ঠেকাচ্ছি, ঠিক আছে। এবং আমি ইনসুলেশন টেস্ট করছি। এ দেখো ভালো করে লক্ষ্য করো, এটাও দেখো অনেক হাই রেঞ্জের 153 মেগা ওহম, মানে ভাবা যায় 154 মেগা ওহম, মানে একটা মারাত্মক ইনসুলেটর, মানে এদের মধ্যে কারেন্ট কোনোভাবেই পাস করা প্রায় অসম্ভব, ঠিক আছে। তো এইভাবেই আমরা ইনসুলেশন টেস্ট করব। আমরা এবার একটা ডিজিটাল জেনারেটরের আর্থিং টেস্ট করব, ঠিক আছে। আগেরটা ইনসুলেশন টেস্ট করা হলো, এবার আর্থিং টেস্ট। দেখো এখানে একটা চৌকো ঘর দেখতে পাচ্ছ, চৌকো, তার ভেতরে দেখো একটা মোটা তার চলে গেছে এবং ওখানে একটা লিড দেওয়া আছে, মানে এটা আর্থিংয়ের সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে। তো আমরা এই আর্থিংটা আমরা কি করব, টেস্ট করব। ওকে, তো আর্থিংটা টেস্ট করতে গিয়ে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদেরকে মেগারটিকে প্রথমে সেট করতে হবে, ঠিক আছে। দেখো মেগারে 3টে কালারের তার রয়েছে, একটা লাল, একটা হলুদ এবং একটা সবুজ, ঠিক আছে। এটা হচ্ছে সেই লিডটা। এবং এই লিডের দেখো এখানে 3টে প্রোব লাগানো জায়গা রয়েছে, এখানে আরেকটা রয়েছে প্রোব লাগানো জায়গা, সেটা একটা আলাদা কানেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানেও 4টে প্রোব লাগানো জায়গা রয়েছে। তো আমরা সবুজ, হলুদ এবং লাল, তো আমরা এই সবুজ তারটি, ঠিক আছে, হলুদ তারটি এবং লাল তারটিকে নির্দিষ্ট স্থানে আমাকে স্থাপন করে এই মিটারটিকে
চালিয়ে আমাকে কিন্তু টেস্টিংটা করতে হবে। ওকে, তাহলে চলো আমরা দেখি কীভাবে টেস্ট করা যায়। দেখো এই সবুজ তারটি লাল তারটি এবং হলুদ তারটি সব একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলে গেছে। দেখো সবুজ তারটিকে আমি কানেক্ট করেছি কোথায়, ওই যেখানে আমি আর্থিংটা করছি আর্থিংয়ের পয়েন্টে, ঠিক আছে। দেখো আর্থিংয়ের পয়েন্টের সাথে সবুজ তারটিকে কানেক্ট করা হয়েছে এবং লাল তারটি রয়েছে এই সবুজ তারের যে পয়েন্ট, সে পয়েন্ট থেকে ঠিক 10 মিটার দূরে, দেখতে পাচ্ছ একটা স্টিক মাটিতে গোজা রয়েছে। ঠিক এরকমভাবে আমি ওটাকে মাটির তলে পুঁতে দেবো। এটা সম্পূর্ণ পুঁতে দিতে হবে, এটা উপরে হয়ে আছে কিন্তু এটাকে সম্পূর্ণ মাটির তলে পুঁতে দিতে হবে। এটা দেখানোর জন্য বের করে রাখা আছে, এটা একটা অনেকটা বড় একটা স্টিক, ঠিক আছে। ওটাকে মাটির তলে সম্পূর্ণভাবে পুঁতে দিতে হবে, ঠিক আছে। এবং হলুদটাও রয়েছে ঠিক ওরকমভাবে ওই সবুজ পয়েন্টের, সবুজ তারটি যে পয়েন্টে লাগানো আছে সেই পয়েন্ট থেকে ঠিক আরও 10 মিটার দূরে, ঠিক আছে। এবং এটাও সম্পূর্ণটা মাটির তলে পুঁতে দিতে হবে, ঠিক আছে। এবার সম্পূর্ণটা মাটির তলে পুঁতে দেওয়ার পর এবং এই সবুজ তারটি দেখো কানেক্ট করা রয়েছে কোথায়, আমার যেখানে আমি আর্থিংটা করছি সেই স্থানে, ঠিক আছে। এবার আমি মাল্টিমিটার নয়, মেগারের ঘূর্ণায়মান সুইচটিকে ঘুরিয়ে আমি প্রপার স্থানে নিয়ে আসবো, প্রপার রেঞ্জে নিয়ে আসবো এবং আমি এখানে টেস্ট যে বটনটা রয়েছে আমি সেই টেস্ট বটনটাতে অনেকক্ষণ ধরে ক্লিক করে ধরে থাকবো। এবার আমরা টেস্ট সুইচটিকে কিছুক্ষণ প্রেস করে ধরে থাকবো, ঠিক আছে। তো টেস্ট সুইচটিকে বেশ কিছুক্ষণ প্রেস করে ধরে থাকার সাথে সাথে দেখো স্ক্রিনের ওপরে উঠে যাবে, দেখো 2.51 উঠছে, 2.51 ওহম, ঠিক আছে। এই 2.51 যে ওহম, এটা কিন্তু খুব একটা ভালো আর্থিং নয়, ঠিক আছে। আমরা জানি, আমরা এর আগেই প্রথমে বলেছি যে আর্থিংয়ের মেজারমেন্ট 5 ওহম পর্যন্ত হবে, এটা ঠিক কথা, কিন্তু 1 ওহমের নিচে আমাদেরকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর্থিংয়ের রেজিস্ট্যান্সটা 1 ওহমের নিচে নিয়ে আসতে হবে, তবে সেটা খুব ভালো আর্থিং ধরা হয়। কারণ আমরা এর আগেই বলেছি পাওয়ার স্টেশনে 0.5 ওহম আর্থিং প্রয়োজন হয় এবং আমাদের হোম অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে সেটা 1 ওহমের নিচে হওয়া খুব জরুরি, ঠিক আছে। তো এই আর্থিংটা কিন্তু খুব একটা ভালো আর্থিং নয়, এটা 2.51 রয়েছে, কিন্তু এটা আর্থিংটা রয়েছে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট যেটা এটাকে অ্যালাউ করে, এই টলারেন্সটাকে অ্যালাউ করে যে 5 ওহমের নিচে হলেই হবে, তাতে 2.5 হোক 3.5 হোক কোনো অসুবিধা নেই। তো সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এক্ষেত্রে এই আর্থিংয়ের দ্বারা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে আমরা আর্থিং টেস্ট করব। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।